যে ওরা তো জুলাই বিপ্লব বোঝে না, তাহলে সেই 7 বছরের ছেলে কেন আন্দোলনে এসছে? সে জবাব দিল, ওরা আমার ভাইকে খুন করেছে। তো তখন সাংবাদিক জিজ্ঞেস করলো, তোমার ভাই কে? বলল, আবু সাইদ আমার ভাই। আজকের এই অনুষ্ঠানে সম্ভবত প্রধান অতিথি হিসেবে আমাকে মানায় না, কারণ আমি চিত্রকর্ম বুঝি না। আমি খানিকটা লেখালেখি করি, সেটাও খুব দুর্বল সাহিত্য চর্চা। আমি বলতে গেলে সাহিত্যের ছাত্রও নই, অন্যান্য বিষয়ে লেখাপড়া করেছি, তবে সাহিত্যের প্রতি অনুরাগ আছে সেই বাল্যকাল থেকেই। তার একটা কারণ বোধহয় এটা যে আমার মা সাহিত্যের শিক্ষক ছিলেন, তো বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন তিনি। তো সেই কারণে সাহিত্যের প্রতি আমার একটা প্রীতি আছে, বেশ ঘনিষ্ঠ প্রীতি আছে। আর ছবি আমি খুব পছন্দ করি। বুঝি না বলতে কোনো সমস্যা নাই, কারণ জীবনে অনেক কিছুই তো বোঝা হয় না। কিন্তু ক্যালিগ্রাফি খুব ভাল লাগে আমার। বাইরে বেশ কিছু ক্যালিগ্রাফি দেখার সৌভাগ্য হয়েছে বিভিন্ন দেশে, এবং প্রধানত ক্যালিগ্রাফি দেখেছি ইসলামিক রাষ্ট্রগুলোতে, সেখানেই ক্যালিগ্রাফি বেশি। কোরআন শরীফের উপরে, কোরআন শরীফের আয়াতের উপরে অনেক ক্যালিগ্রাফি দেখেছে, মুগ্ধ হওয়ার মতো ক্যালিগ্রাফি। সেই তুলনায় বাংলাদেশে ক্যালিগ্রাফির কাজ কম হয়েছে, যেটা খানিক আগে প্রফেসর ডক্টর আব্দুল সত্তার সাহেব বর্ণনা করেছেন, আমাদের সমস্যাগুলোর কথা বর্ণনা করেছেন। তো আজকের অনুষ্ঠানটি আরও একটি কারণে খুবই গুরুত্বপূর্ণ, যে আজকের যে চিত্রকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা মোফাজ্জল আহমেদ ফয়েজী সাহেব করেছেন, সেগুলোর মেইন থিম তিনি নির্বাচন করেছেন 1757 সাল থেকে, যখন আমরা স্বাধীনতা হারিয়েছিলাম, এবং তিনি শেষ করেছেন জুলাই বিপ্লবে এসে। জুলাই বিপ্লবের বৈশিষ্ট্যের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের অস্ত্রের বিরুদ্ধে আমাদের ছেলেমেয়েরা কালি কলম দিয়ে লড়াই করেছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, জুলাই বিপ্লবের গ্রাফিতি, জুলাই বিপ্লবের স্লোগান একটি বিরাট ভূমিকা পালন করেছে। আমরা কে কবে ভুলতে পারবো সেই অবিস্মরণীয় স্লোগান, যে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, কিংবা দেশটা কারো বাপের না। এই যে স্লোগানগুলো যারা তৈরি করেছেন, তারা সবাই আমাদের পুত্রকন্যা সম ছিলেন, এবং তারা কালি কলম দিয়ে লড়াই করেছেন, আবার অস্ত্রের মুখে দাঁড়িয়েছেন, জীবন দিয়েছেন, এবং বিনিময়ে আমাদের যে গোলামের জিঞ্জির, সেই গোলামের জিঞ্জির থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন। এই জন্যে আমি সব জায়গায় বলি যে সকল জুলাই যোদ্ধার প্রতি আমার স্যালুট, কারণ তাদের মাধ্যমেই আমরা নতুন করে একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করেছি। তো সেই কারণেই আজকের এই যে উদ্যোগটি নিয়েছেন মোফাজ্জল আহমেদ ফয়েজী সাহেব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের একটা অংশ হলো জুলাই বিপ্লবকে ভুলিয়ে দেয়া, কিংবা জুলাই বিপ্লবকে বিতর্কিত করা, জুলাই বিপ্লবকে হেয় করা। এই কাজ কারা করছে আমরা তাদেরকে চিনি। তারা সবাই ফ্যাসিবাদের দোসর ছিল, এবং তারা সবাই ভারতীয় সাম্রাজ্যবাদের এই দেশীয় এজেন্ট। তারা জুলাই বিপ্লবকে হেয় করতে চাচ্ছে, কিংবা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চেষ্টা সফল হবে না, কারণ মোফাজ্জল আহমেদ ফয়েজীর মতো মানুষরা জীবিত আছেন। তারা তাদের রং তুলি দিয়ে জুলাই বিপ্লবের কাব্য রচনা করছেন। কবিতা শুধু তো অক্ষরে হয় না, কবিতা তো তুলি দিয়েও রচিত হয়। তো তারা
তুলি দিয়ে কবিতা রচনা করছেন। সেই কবিতা হলো আমাদের জুলাই বিপ্লবের বীরত্ব গাথা। আমার একটু আগে সত্তার ভাই বলছিলেন ওনার নাতি নাতনিদের কথা, যারা বিপ্লব বোঝে না কিন্তু তারা একাত্মতা বোধ করতো এক ধরনের বিপ্লবের সাথে। আমার একটা ঘটনার কথা মনে পড়ে। জুলাই বিপ্লব চলছে তখন, সম্ভবত এটা আগস্ট মাসের 2 তারিখে হবে সম্ভবত, তারিখটা আমার মনে নেই এক্সাক্ট তারিখটা। আমি তখন নির্বাসনে ইস্তাম্বুলে, তো সেখান থেকে ইউটিউবে দেখছিলাম একটা বাচ্চা ছেলেটির বয়স বছর 7 হবে, আমার মনে হয় এরকমই হবে। সে তার মায়ের সাথে ঢাকার রাস্তায় আন্দোলনে নেমেছে। তো সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন আন্দোলনে এসছো? সত্তার ভাই যেটা বলছিলেন যে ওরা তো জুলাই বিপ্লব বোঝে না, তাহলে সেই 7 বছরের ছেলে কেন আন্দোলনে এসছে? সে জবাব দিল, ওরা আমার ভাইকে খুন করেছে। তো তখন সাংবাদিক জিজ্ঞেস করলো তোমার ভাই কে? বলল আবু সাইদ আমার ভাই। আমি জানি না ওই ছেলেটা এখন কোথায়। তখন যদি 7 বছর বয়স হয়ে থাকে, তার বয়স এখন 9 বছর। এবং এই কথাটা বলে একটা 7 বছরের ছেলে ন্যাচারালি আবেগপ্রবণ হয়ে গেছে, বলে কেঁদে তার মাকে জড়িয়ে ধরল। একটা 7 বছরের বালক যেটা করতে পারে সেই কাজটি করেছে। কিন্তু সেই বালকটি যুদ্ধে নেমেছিল তার ভাইয়ের হত্যার প্রতিবাদ করবার জন্য, আবু সাইদের হত্যার প্রতিবাদ করবার জন্য। এটাই জুলাই বিপ্লব। এই কাহিনীগুলো আমাদের বারে বারে বর্ণনা করে যেতে হবে, বক্তৃতায় করতে হবে, সাহিত্যে করতে হবে, নাটক সিনেমায় করতে হবে, ছবি এঁকে করতে হবে। আমার মনে পড়ে আনাসের কথা। আনাস যে চিঠি লিখে তার মাকে চিঠি লিখে যে তার বাবাকে চিঠি লিখে যে বিদায় নিয়েছে, 16 বছর 9 মাস আনাসের বয়স। সে কি বলেছে যে আজকে সবাই যখন লড়াই করছে আমি তখন স্বার্থপরের মতো বাড়িতে থাকতে পারলাম না। তার বাবাকে সে বলছে আমি যদি ফিরে আসতে না পারি তাহলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। একটা 16 বছর 9 মাসের এক কিশোর সেই কথা বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফিরে আসে নাই। তাহলে কত বড় জালিম হলে সেই বিপ্লবকে আজকে হেয় করার প্রচেষ্টা করতে পারে? আমি জানি না এদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে। যারা চোখের সামনে ওই 7 বছরের বালকের কান্না দেখেছে, আনাসের বাড়ি ছেড়ে চলে যাওয়া দেখেছে চিরদিনের মতো, কিংবা ইয়ামিনের মতো আর এক তরুণের লাশ পুলিশের গাড়ি থেকে নির্মমভাবে ছুঁড়ে ফেলা দেখেছে, তখনও মারা যায়নি, ইয়ামিনকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে ফ্যাসিস্ট পুলিশেরা। কিংবা নাফিসকে দেখেছে রিকশায় ঘুরতে ঘুরতে রক্ত পড়তে পড়তে রিকশার পাদানিতে নাফিস মারা গেছে। কোনো একটি হাসপাতালে তার চিকিৎসার জন্যেও কোনো ডাক্তাররা তাকে গ্রহণ করে নাই। সেই ডাক্তারদের আমার জানতে ইচ্ছে করে এই ডাক্তাররা কারা ছিল, যারা নাফিসের মতো একজন তরুণ, গুলিবিদ্ধ তরুণ রিকশার পাদানিতে যে পড়ে আছে, প্রায় মারা গেছে, অর্ধমৃত এবং রক্তপাত হচ্ছে, কিন্তু তাকে চিকিৎসা দেয় নাই। সেই নাফিসও চলে গেছে আমাদের ছেড়ে। তো এই যে বিপ্লবীরা আমাদের ছেড়ে চলে গেছেন এবং আমাদেরকে একটি নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়ে গেছেন, নতুন একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন, তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করতে গেলে প্রতিনিয়ত তাদের অবদান আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং স্মরণ করিয়ে দিতে হবে। তাহলে পরেই যারা আজকে ষড়যন্ত্র করছে জুলাই বিপ্লবকে ভুলিয়ে দেওয়ার জন্যে, নস্যাৎ করে দেওয়ার জন্যে, সেই ষড়যন্ত্র ইনশাল্লাহ বিফল হবে। জুলাই কত মহান! কাকতালীয়ভাবে এই জুলাই মাসে ফ্যাসিবাদের আর এক দোসরের আজকে পতন হয়েছে, বঙ্গভবন খালি হয়েছে আজকে, তাই না? জুলাই মাসে
মাসটি খেয়াল করুন, আজকে 24শে জুলাই, সুতরাং 36শে জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই বিপ্লব চলমান। এবং দেখুন, এই জুলাই মাসেই আমাদের ফ্যাসিস্টের মনির, তার প্রভু মোদির বিরুদ্ধে বিপ্লব চলছে ভারতে, এই জুলাই মাসেই। তাহলে জুলাই মাস একটা মহান মাস, এবং এই জুলাই আমরা ভুলব না, আমরা এই জুলাইকে ভুলতে দেব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমাদের মতো প্রবীণদের হয়েছে, তরুণদের হয়েছে, কিন্তু সেই ভুল ভ্রান্তির থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সময় এখনো ফুরিয়ে যায় নাই, বিপ্লব শেষ হয়েছে। আমি তো বলেছি বিপ্লব শেষ হয় না, চলমান। শেখ হাসিনা পালিয়েছে, তো 2 বছরও এখনো হয় নাই, 5ই আগস্টে 2 বছর হবে। তা আমরা প্রতিনিয়ত যদি বিপ্লব নিয়ে চর্চা করতে থাকি, তাহলে অবশ্যই আমাদের স্বাধীনতা সংহত হবে, জুলাই বিপ্লব সংহত হবে। সেই আহ্বান আপনাদের প্রত্যেকের কাছে থাকলো। আর 2-1টি কথা বলি। আজকে যে চিত্রগুলো দেখলাম সেগুলো সম্পর্কে আগেই বলেছি, আমি বোদ্ধা নই, আমি ছবি বুঝি না, কিন্তু দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। এখানে কোরআনের আয়াত আছে এবং আমাদের দেশের স্বাধীনতার কাহিনী আছে, সেটাই বর্ণনা করতে চেয়েছেন শিল্পী তার বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে। খুবই চমৎকার চিত্রকর্ম, এবং আমি আশা করি যে ওনাদের মতো মানুষদের মাধ্যমেই বাংলাদেশে ক্যালিগ্রাফি আরও উন্নত হবে, রিচ হবে দিনে দিনে। একটু আগে সত্তার ভাই বলছিলেন সুলতানি আমলের কথা, যখন ক্যালিগ্রাফি নিয়ে কাজ হতো, এবং তার পিছনে গেলে গুপ্ত যুগে কিংবা কুষাণের যুগে খুব একটা ক্যালিগ্রাফি দেখা যায় না। সুতরাং সুলতানি আমল এটাও একটা ফ্যালাসি বাংলাদেশে, যে বাংলাদেশে একটা 90% মুসলমানের দেশ, কিন্তু সুলতানি আমল নিয়ে এখানে তেমন একটা চর্চা হয় না, যেটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ, এই যে আমরা বাংলা কথাটা উচ্চারণ করি, আমরা যে বাংলা বলি, এটার যে একটা পলিটিক্যাল এন্টিটি, এই প্রথম পলিটিক্যাল এন্টিটিটা দিয়েছিলেন একজন মুসলমান সুলতান, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি যখন বলেছিলেন আমি বাংলার সুলতান, এই যে আমি বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বলেছিলেন, তার আগে এই অঞ্চলকে কিন্তু বাংলা নামে অভিহিত করা হয় নাই, বিভিন্ন নাম ছিল। আপনি যদি তার আগে সেন রাজাদের কথা বলেন, পাল রাজাদের কথা বলেন, কিংবা তারও আগে শশাঙ্কের কথা যদি বলেন, তারা বলতো তারা গৌরের ঈশ্বর, গৌরের ঈশ্বর, তারা বাংলার ঈশ্বর কখনো বলে নাই। কাজেই এই যে বাংলা নিয়ে আমরা এত আবেগাপ্লুত হই, এই বাংলা নিয়ে আলোচনা করি, এটাও কিন্তু মুসলমানদের অবদান, কিন্তু এই ইতিহাস চর্চাটাও আমরা খুব একটা করি না। তো এটা করা দরকার। আমার মনে হয় ক্যালিগ্রাফি নিয়ে চর্চা করতে গেলে সুলতানি আমলও আমাদের চর্চার মধ্যে চলে আসবে। কাজেই আমাদের নিজেদের আইডেন্টিটি, আমি যে আইডেন্টিটির কথা সবসময় বলার চেষ্টা করি, যে আমার আইডেন্টিটি, আমি কেবল বাঙালি নই, আমি কেবল মুসলমান নই, আমি বাঙালি মুসলমান। এই আইডেন্টিটিটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আর একটা কারণ আছে এটার পেছনে, আরব দেশের বাইরে, আরবদের বাইরে পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যায়, মানে এথনিক মুসলিম সংখ্যায় সবথেকে বেশি হলো বাঙালি মুসলমানরা পৃথিবীতে। আরব মুসলমানের পরেই সংখ্যার দিকে 2 নম্বরে হলো বাঙালি মুসলমান। এই জন্যে আমি মনে করি বাঙালি মুসলমান আইডেন্টিটিটা আমরা যদি উপলব্ধি করতে পারি এবং আমরা যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে ইসলামিক বিশ্বেও আমাদের একটা অন্যরকম একটা অবস্থান তৈরি করা সম্ভব। এগুলো নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনা দরকার, ইন্টেলেকচুয়াল ডিসকোর্সের মধ্যে এগুলো আনা দরকার। আমাদের এই আইডেন্টিটি, আমরা এখনো সেই বাঙালিত্বের মধ্যে পড়ে আছি, যেই বাঙালিত্ব তথাকথিত বাঙালি রেনেসা, যেটা কলকাতাতে হয়েছিল হিন্দু বাঙালিদের মধ্যে, যেখানে মুসলমানদের কোনো জায়গা ছিল না, মুসলমান বাঙালিদের বাইরে রাখা হয়েছিল সেই বাঙালির ডেফিনেশনের মধ্য থেকে। সুতরাং আমাদের এখন একটা রেনেসা দরকার, যেই রেনেসা হবে বাঙালি মুসলমানের রেনেসা। জুলাই বিপ্লব আমাদেরকে সেই রেনেসার
প্রস্তুতিটা দিয়ে গেছে, বাকিটা আমাদেরকে ইনশাল্লাহ সম্পন্ন করতে হবে। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব মুসাফির আহমেদ ফয়েজিকে, তার এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য, কষ্ট করে ক্যালিগ্রাফি করে ছবি করবার জন্য এবং ছবির প্রদর্শনী করবার জন্য, এবং আজকের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জুলাই শহীদদের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, স্যালুট এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।